ইনক্লুডিং এমপি, মিনিস্টার, আপনার হাইকোর্টের বিচারপতি, তাদেরকে আমার ছাত্র হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছে। একটা জায়গায় আমি ছিলাম আনপ্যারালাল, সেটা হলো যে কানেক্টিভিটি। সোমালিসরা আসলে বাংলাদেশি মানুষদের বিদেশি এটা ফিল করে না। কিছু মিডিয়া আছে, তারা কিন্তু মুসলিম কান্ট্রিকে এক ধরনের প্রজেক্টের মধ্যে রাখে সবসময়। কারো যদি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, এই যে আমাদের দেশের বিখ্যাত একটি গান আছে না, যদি লক্ষ্য থাকে অটুট, তো লক্ষ্য অটুট যদি থাকে তাহলে বিজয়ে দেখা হবে, তাতে সন্দেহ নাই। তবে অবশ্যই আল্লাহর রহমত লাগবে। এটা আসলে আমি বলবো যে ইটস নট বাই চয়েস, ইজ বাই চান্স। হ্যাঁ, এই চান্সটি আমার এসেছে। আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখানে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ছিলাম এবং এই বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম। তো তৎকালীন সময়ে আমি যে দক্ষতা অর্জন করেছি, সেই দক্ষতা কিন্তু আমি আমার ছাত্র জীবনে যে লেখাপড়া শিখেছি তা থেকে সেটাকে অনেক বেশি শানিত হয়েছে, ধারালো হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আমার শিক্ষকতার মাধ্যমে। কারণ এখানে আমি শুধু একজন শিক্ষকই ছিলাম না, শুধু যে বিভাগীয় প্রধান ছিলাম তা নয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। ফলশ্রুতিতে হয়েছে যে একটি বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এবং সেটাকে ইফেক্টিভলি রান করা, সে বিষয়ে আমার যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে প্রচুর বিদেশি ছাত্রছাত্রী ছিলেন। তারা মূলত আমার এই কার্যক্রম দেখে তারা অনেক বেশি অভিভূত হয়েছিল, আমার প্রতি আকৃষ্ট হয়েছিল। তেমনই একজন ছাত্র সোমালিয়ার, যিনি আমাকে ফোনে, তিনি এখান থেকে পাশ করে চলে যাওয়ার পরে ফোনে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার, আমাদের একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ব্যুরো, একটি পাবলিক ইউনিভার্সিটি, আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার মতো একজন শিক্ষক আমাদের দরকার। আপনি যদি দয়া করে আসেন তাহলে আমি কর্তৃপক্ষকে বলবো আপনাকে অনুরোধ করার জন্য। তখন আমার ওই ছাত্র ইকোনমিক্স ডিপার্টমেন্টের, আমি তাকে বলেছিলাম যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে তো অনেক ডায়নামিক টিচার আছে, আমি কেন? তখন সে বলছে যে স্যার ঠিকই আছে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনেক ভালো শিক্ষক আছেন, কিন্তু আপনাকে আমরা ভিন্নভাবে দেখেছি। আপনি শুধু একজন শিক্ষক ছিলেন না, আপনি দেখেছি যে দেশি বা বিদেশি আপনি কোনো পার্থক্য করেননি, এবং আপনার ডিপার্টমেন্ট বা অন্য ডিপার্টমেন্ট কোনো পার্থক্য করেননি। আমি একটু আগ্রহ ফিল করলাম যে ওকে, একটা নতুন দেশ, আমি যাই। তখন আমি আমার সিভি পাঠালাম এবং ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখলাম যে ইউনিভার্সিটি অফ ব্যুরোতে 16 জন বিদেশি শিক্ষক আছেন, ইনক্লুডিং আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি। তো আমি চিন্তা করলাম যে ফাইন, একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি পাবো, লেটস বি গো অ্যান্ড লার্ন সামথিং। তো তারপরে আমি সেখানে যাই। ইউনিভার্সিটি অফ ব্যুরোর আমার কন্ট্রাক্ট ছিল 1 বছর। সেই কন্ট্রাক্ট যখন শেষ হয় তখন আমি তাদেরকে অনুরোধ করি যে আমাকে ক্যাপিটাল সিটিতে যাওয়ার সুযোগ দেওয়ার, কারণ এই ইউনিভার্সিটি একটি পেরিফেরি অঞ্চলে ছিল। তো তারা আলহামদুলিল্লাহ আমাকে অনুমতি দেয় ক্যাপিটালে আসতে। সেটা নাম হলো সোমালিল্যান্ড। তখন আমি ইউনিভার্সিটি অফ ব্যুরোর পূর্ণকালীন শিক্ষক, পোস্ট গ্রাজুয়েটের। আমি ছাত্র হিসাবে, আমি প্রায় মাস্টার্সে ক্লাস নিতাম, তো ছাত্র হিসাবে আমি সরকারি বেসরকারি কর্মকর্তা, ইনক্লুডিং এমপি, মিনিস্টার, আপনার হাইকোর্টের বিচারপতি, তাদেরকে আমার ছাত্র হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছে। গত বছরের শেষের দিকে দারুস সালাম ইউনিভার্সিটি তারা আমাকে ভাইস চ্যান্সেলর হওয়ার অফারটি দেন। তখন আমি সিটি ইউনিভার্সিটি অফ মোগাদিশু, যেখানে চাকরিরত ছিলাম, কর্তৃপক্ষের সাথে আলাপ করি এবং তাদেরকে অনুরোধ করি আমাকে এই সুযোগটি গ্রহণ করার অনুমতি দিতে, কারণ তাদের অনুমতি ছাড়া আমি আবার চেঞ্জ করতে পারবো না, সেটা ইমিগ্রেশন ল এরকম আছে। সব কিছু মিলে আমার অ্যাপয়েন্টমেন্ট যে ভাইস চ্যান্সেলর, এটা খুবই স্মুথ ছিল। তবে হ্যাঁ, কম্পিটিটর ছিল, এবং আমি যেটা বলে থাকি যে এই ক্ষেত্রে আমার তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না। সেইটার কারণ হলো যে যারা কম্পিটিটর ছিল তারা শিক্ষাগত যোগ্যতা, মেধা, মননে হয়তো আমার সমান ছিল, কেউ কেউ আমার চেয়ে বেশিও ছিল, কিন্তু একটা জায়গায় আমি ছিলাম আনপ্যারালাল, সেটা হলো যে কানেক্টিভিটি। আমার যেহেতু সরকারি বেসরকারি সবার সাথে স্ট্রং কানেক্টিভিটি ছিল, সুতরাং এটা ইটস অ্যানাদার লেভেল। তো আমি মনে করি যে এই সুযোগ পাওয়ার ব্যাপারে আমার এই যে পজিটিভ কানেক্টিভিটি খুব বেশি বা স্ট্রং ভূমিকা রেখেছে। আমি যেহেতু একজন বিদেশি,
আমার ছাত্ররা যদি এরকম ভালো ভালো জায়গায় না থাকতো এবং আমার সম্পর্কে তাদের ক্লিয়ার ধারণা না থাকতো, তাহলে তো ইটস রিয়ালি চ্যালেঞ্জিং। কারণ হলো যে আপনি জানেন ভাইস চ্যান্সেলর পদটি মূলত লোকালদের জন্য। সো স্বভাবতই লোকালরা ঈর্ষা ফিল করতে পারে যে আমাদের পজিশনটি একজন বিদেশি নিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ সোমালিসরা আসলে বাংলাদেশি মানুষদের বিদেশি এটা ফিল করে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আপনি একজন সুযোগ্য বাংলাদেশি খুঁজে পাবেন না। অতএব আমি মনে করি যে আমাদের ছাত্রছাত্রীরা রাইট ট্র্যাকেই আছে। তবে হ্যাঁ, এখন চ্যালেঞ্জিং যুগ। এখন শুধু রাইট ট্র্যাকে থাকলেই হবে না, আরও বেশি অ্যাডভান্স থাকতে হবে এবং তারা তাদের গোলকে সেট করে নিতে পারে। তাহলে আমার মনে হয় যে খুব সহজেই প্রত্যেকেই তার ড্রিমকে টাচ করতে পারবে ইনশাআল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি দেখি যে প্রত্যেকটা দেশের নিজস্ব চ্যালেঞ্জ আছে। এভরি কান্ট্রি হ্যাভ হার ওন চ্যালেঞ্জেস। আপনি যদি আমেরিকার দিকে তাকান, যেখানে মানুষ বলে আমেরিকান ড্রিম, সেখানে কি হচ্ছে? সেখানে আপনি শপিংয়ে যাচ্ছেন ফ্যামিলি সহ, একজন এসে ইনোসেন্ট লোকগুলি কিল করে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা দেশেরই চ্যালেঞ্জ আছে। সোমালিসদেরও নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে। এটা একটা অনেক বড় দেশ, এখানে একসময় গৃহযুদ্ধ হয়েছিল। সেই চ্যালেঞ্জগুলি তো অবশ্যই তাদের আছে, কিন্তু আমরা বাহির থেকে যেভাবে চ্যালেঞ্জগুলি শুনি বা দেখি প্রকৃতপক্ষে সেরকম না। আপনার এই যদি আমরা জলদস্যুতার কথা বলি, তাদের বিরুদ্ধে আপনি জানেন যে কিছু মিডিয়া আছে, তারা কিন্তু মুসলিম কান্ট্রিকে এক ধরনের প্রজেক্টের মধ্যে রাখে সবসময়, কি করে মুসলমানদের ব্যাড নেম দেওয়া যায়। সেই কারণে কিন্তু তারা এই জলদস্যুদের নিয়ে সিনেমাও বানিয়েছে মিলিয়নস ডলার ব্যয় করে, এবং মাঝে মাঝে আমরা তার কিছু সত্যতাও দেখি। তা আপনি যখন মিথ্যার সাথে একটু সত্য মিশিয়ে দেবেন, তখন সেটা কিন্তু মিথ্যার চেয়েও অনেক ভয়ঙ্কর, কারণ মানুষ সেটা তখন বিশ্বাস করে বসে। তো আসলে বিষয়টা এরকম যে এখানের অধিকাংশ ঘটনাবলী যা আমরা শুনি এগুলি মিথ্যা, কিন্তু তার সাথে সামান্য সত্য মিশিয়ে দিয়ে এটা মানুষকে খাওয়ানো হচ্ছে। আসলে বিষয়টা আমরা যেভাবে জানি তেমন না। অর্থনৈতিক উন্নয়ন বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, এই ক্ষেত্রে যথেষ্ট উপযোগী একটি পরিবেশ। এরপরে আপনাকে আগেই বলেছি এবং আপনি জানেন যে এখানে যে সিভিল ওয়ার হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল, সেই সময় লক্ষ লক্ষ সোমালিস পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তার একটা বিশাল অংশ হলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি ইত্যাদি। তো ফলে কানাডা, ফলে সেখানে প্রচুর রেমিটেন্স আসে। এমন কোনো পরিবার নাই যে পরিবারের একজন বা দুজন বা চারজন আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে না, এবং তাদের সামাজিক যে বন্ধন, কালচার, এটা আনবিলিভেবল। সেটা কি যে একজন যদি ইনকাম করে, সে শুধু তার পরিবারকে টাকা পয়সা দেয় তা নয়, নিকট আত্মীয় যত আছে যাদের টাকা লাগবে তারা সেভিংসের দিকে বেশি গুরুত্ব না দিয়ে এই টাকাটা তারা বিলিয়ে দেয়। আমাদের দেশে এটা দুর্ভাগ্য যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা শেষ করে একটা সিভি ভালো করে তার স্ট্রাকচারটাই তারা জানে না। ছাত্র জীবনেই ইন্টার্নি করে বিভিন্ন তার সংশ্লিষ্ট বিষয়, এবং সেজন্য বিভিন্ন রকমের সিভি লিখতে দক্ষ হয়। আমি বলবো যে এখন এই জন্য তারা একটা সিভি তৈরি করে ফেলে, অন্তত 3 ফরম্যাটে, আমেরিকান স্টাইলে, মিডল ইস্ট স্টাইলে অ্যান্ড এশিয়ান স্টাইলে, এবং সে যখন কিছু অ্যাচিভ করবে তখন সাথে সাথে তার সিভিতে সেটা অ্যাড করবে। তাহলে কি দাঁড়ালো? তার সিভিটা সবসময় রেডি থাকলো। এবং আপনি দেখেন, যদি আপনি কাউকে বলেন যে তোমার সিভিটা পাঠাও, এবং সে যদি ইনস্ট্যান্টলি উইদিন মিনিট আপনাকে সিভিটা পাঠাতে পারে, আপনার কিন্তু খুবই পজিটিভ একটা ধারণা তৈরি হবে তার সম্পর্কে। তা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে ক্লাসেই পড়ো এখনই একটা সিভি তৈরি করে ফেলো, এবং এই সিভিটা তুমি যখন অন্য ক্লাসে যাবে বা অন্য লেভেলে যাবে বা তোমার এক্সপিরিয়েন্স হবে, সাথে সাথে সেটা অ্যাড করো। ফলে তুমি তোমার সিভিটা এই পর্যায়ে রেডি রাখো যে যে কোনো সময় তোমার সিভিটা যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয়, তুমি যেন সাথে সাথে দিতে পারো। এবং এটা তোমার সম্পর্কে, আমি ছাত্রছাত্রীদের বলছি যে তোমাদের সম্পর্কে অনেক পজিটিভ একটা আইডিয়া আসবে যাকে তুমি সিভিটা পাঠালে। আমাদের দেশের উপাচার্য আর বিভাগীয় প্রধান বা যে কোনো দায়িত্বশীল পদের ফার্স্ট কাজ হলো রাইট অ্যান্ড লেফট ঠিক রাখা। অর্থাৎ আপনি যে প্রফেশনাল কাজ, যেটা করার সময় আপনি কতটুকু পাবেন অনলি আল্লাহ নোজ, কিন্তু বাহিরে এই জিনিসটা নেই। আমার রাইট অ্যান্ড লেফট ঠিক রাখতে হয় না, আমার শুধু মহান আল্লাহকে রাজি খুশি রেখে আমি আমার কাজগুলি করে যাই না। আপনি বলতে পারেন যে আমি একজন স্পষ্টবাদী মানুষ। আমি যেমন জুন জুলাইয়ে আমি প্রতিদিন মাত্র 2 ঘন্টা ঘুমাতাম, বাকি সময়টা আমি অনলাইনে থাকতাম,
মোটিভেশন দিতাম, আমার বক্তব্য আমি পোস্টের মাধ্যমে দিতাম। আমাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বন্ধু বান্ধব ছাত্রছাত্রী আমাকে ফোন করে জানতে চাইতো, তাদেরকেও আমি ইনফরমেশন দিতাম এবং মোটিভেশন দিতাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তাদের ভূমিকা পালন করার জন্য। আমার ভূমিকার কারণে অনেকে কিন্তু আমাকে তখন থ্রেটও দিয়েছে যে আমি দেশে কি করে আসব তারা দেখে নেবে। তো আলহামদুলিল্লাহ আমি আসলে কোনো রকম অযৌক্তিক থ্রেটে ভয় পাই না।